সদ্য ইন্টার ফাইনাল পরীক্ষা শেষ করে এক ধরনের মুক্তির আনন্দে ভাসছিলাম। অনেকদিন ধরেই মনটা উড়ু উড়ু করছিল আন্টির বাড়ি সাতক্ষীরায় যাওয়ার জন্য। আর সেখানে আছে আমার খালাতো বোন নীলা, কত স্মৃতি জমে আছে ওর সাথে। সেই মেলায় যাওয়া আর ঘন্টার পর ঘন্টা ধরে রাজ্যের গল্প করা। ওর মুখটা মনে পড়তেই মনটা কেমন ব্যাকুল হয়ে উঠল। কিন্তু বাবা ছিলেন আমার এই একা যাওয়ার পরিকল্পনার সবচেয়ে বড় বাধা। তিনি পোস্ট অফিসে চাকরি করেন, ভীষণ নিয়মনিষ্ঠ, আর আমাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। আমি যখনই যাওয়ার কথা তুলতাম তিনি বলতেন, মা রে, তুই একা এতদূর যাবি? আমি ছুটি পেলেই তোকে নিয়ে যাব। চিন্তা করিস না কি। কিন্তু তার ছুটি কবে হবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আমার ভেতরটা অস্থির হয়ে উঠছিল। অপেক্ষার প্রহর যেন আর কাটছিল না। শেষমেশ আমি মাকে গিয়ে ধরলাম। বললাম, মা, তুমি বাবাকে একটু বোঝাও না। আমি তো আর ছোট নেই। কতবার গিয়েছি সাতক্ষীরায়, আমি ঠিক চলে যেতে পারবো। তুমি শুধু বাবাকে রাজি করাও। মা আমার চোখের দিকে তাকিয়ে আমার আকুতিটা বুঝতে পারলেন। তিনি বাবাকে বোঝানোর দায়িত্ব নিলেন। অবশেষে বাবার মন গলল, তবে 1000টা শর্তের বিনিময়ে। ঠিক আছে, যা, কিন্তু রাস্তায় কোনো অচেনা লোকের সাথে কথা বলবি না। নিজের জিনিসের খেয়াল রাখবি। আর একটু পরপর ফোন দিবি, বাবা চিন্তিত মুখে বললেন। আমি বাবাকে বললাম, তুমি একদম চিন্তা করো না বাবা, আমি সব খেয়াল রাখব। পরদিন সকাল থেকেই আমার প্রস্তুতি শুরু। উত্তেজনায় রাতে ভালো করে ঘুমই হয়নি। বাবা আমাকে শহরের বাস স্ট্যান্ডে নিয়ে গেলেন। একটা ভালো দেখে বাসের টিকিট কেটে জানালার পাশের সিটে বসিয়ে দিলেন। বাস ছাড়ার আগে বাবা বারবার জানালার কাছে এসে বলছিলেন, পৌঁছেই ফোন দিবি, সাবধানে থাকিস গো। আমি হাসি মুখে বাবাকে বিদায় জানালাম। বাস যখন চলতে শুরু করল তখন আমার মনে কোনো ভয় ছিল না, ছিল শুধু সীমাহীন আনন্দ আর উত্তেজনা। আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, একা এতটা পথ পাড়ি দিচ্ছি, এই অনুভূতিটাই ছিল অন্যরকম। কিন্তু আমার সব উত্তেজনায় পানি ঢেলে দিল রাস্তার জ্যাম। যে পথটুকু কয়েক ঘন্টায় পার হওয়ার কথা সেখানে লাগল দ্বিগুণেরও বেশি সময়। আমি ভেবেছিলাম বিকেল 4টার মধ্যে খুলনা পৌঁছে যাব, আর সেখান থেকে 6টার মধ্যে আন্টির বাড়ি। কিন্তু বাস যখন খুলনা এসে থামল তখন ঘড়ির কাঁটা সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। আকাশটাও মেঘলা করে এসেছে, চারদিকে কেমন একটা থমথমে পরিবেশ। বাস থেকে নামতেই মনটা একটু দমে গেল। চারদিকে তাকিয়ে দেখি মানুষজনের ভিড় কমে এসেছে। সাতক্ষীরার বাস যেগুলো ছিল সেগুলোও মনে হচ্ছে চলে গেছে। এখন একমাত্র ভরসা সিএনজি বা মাইক্রোবাস। কিন্তু এত রাতে একা একটা মেয়েকে কে লিফট দেবে? বাবার ফোন আসছিল বারবার, কিন্তু কথা বলার আগেই আমার ফোনের চার্জ শেষ হয়ে গেল। ফোনটা নিভে যাওয়ার সাথে সাথে আমার বুকটা ধক করে উঠল। বাবার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমটাও বন্ধ হয়ে গেল। চারদিকে অন্ধকার নামছে, আমি একা একটা অচেনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমার আনন্দ আর উত্তেজনা ধীরে ধীরে এক অজানা আশঙ্কায় রূপ নিচ্ছিল। ঠিক তখনই আমার চোখে পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা ফাঁকা মাইক্রোবাস। এটাই আমার শেষ ভরসা। ফোনটা বন্ধ হয়ে যাওয়ায় নিজেকে বড্ড অসহায় লাগছিল। চারদিকে তাকিয়ে দেখলাম বাসস্ট্যান্ড প্রায় ফাঁকা হয়ে গেছে। দোকানপাটও বন্ধ হতে শুরু করেছে। আমি দ্রুত সেই মাইক্রোবাসটির দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই ড্রাইভারের সিটে বসা লোকটি আমার দিকে তাকাল। বয়স 40-এর কাছাকাছি হবে, মুখে একটা অদ্ভুত হাসি লেগে আছে। আমি কিছুটা ইতস্তত করে বললাম, ভাই, সাতক্ষীরা যাবেন? লোকটা আমাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে বলল, এখন তো রিজার্ভ ছাড়া কেউ সাতক্ষীরা যেতে চায় না ম্যাডাম। যাত্রী কই পাবো? আমার গলার স্বর হতাশায় প্রায় বুঝে এসেছিল। আমার খুব জরুরি, আজ রাতের মধ্যেই পৌঁছাতে হবে। রিজার্ভ ভাড়াতেই যাব। ড্রাইভার যেন আমার অসহায়তাটা পুরোপুরি লুফে নিল। ঠোঁটের কোণে হাসিটা আরও চড়া করে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বিপদে পড়েছেন তখন তো আর না করতে পারি না। উঠে পড়ুন। আমি আর দ্বিতীয়বার না ভেবে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতে শুরু করল। খুলনা শহর ছেড়ে গাড়ি যখন হাইওয়েতে উঠল তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার। রাস্তার সোডিয়াম লাইটের আলো মাঝে মাঝে গাড়ির ভেতর এসে পড়ছে। আমি জানালার বাইরে তাকিয়ে রাস্তার পাশের গাছপালা আর ছুটে চলা দেখতে লাগলাম। কিন্তু কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। ড্রাইভার বারবার সামনের আয়না দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। তার সেই চাহনি আমার মোটেও ভালো লাগছিল না। কেমন যেন একটা অস্বস্তিকর মনে হচ্ছিল গো। কিছুক্ষণ পর ড্রাইভার নীরবতা ভেঙে প্রশ্ন করল, ম্যাডাম, কোথা থেকে আসছেন? আমি সংক্ষেপে উত্তর দিলাম, নেত্রকোনা থেকে। অনেক দূর তো? একা একা চলে এলেন যে?
সাথে কেউ নেই, তার গলায় কেমন যেন একটা অনুসন্ধিৎসু সুর। আমার বিরক্তি লাগছিল, কিন্তু ভদ্রতার খাতিরে বললাম, না, আমি একাই এসেছি। ড্রাইভার যেন আমার উত্তরে আরও উৎসাহিত হল। বলল, সাহস আছে বলতে হবে আপনার। আজকালকার দিনে কোনো মেয়ের এভাবে একা চলাফেরা করার সময় সতর্ক থাকা উচিত। কত কিছুই তো ঘটতে পারে। তার কথাগুলো উপদেশের মতো শোনালেও আমার মন কেন যেন সায় দিচ্ছিল না। আমার মনের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। গাড়িটা অস্বাভাবিক দ্রুতগতিতে চলছিল। রাস্তাটা একটা সময় পর আরও নির্জন হয়ে এল। দুপাশে বড় বড় গাছের সারি, মাঝে মাঝে দু একটা বাড়িঘর দেখা গেলেও সেগুলো অন্ধকারে ডুবে আছে। হঠাৎ করেই গাড়িটা একটা বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গাড়ি থামল কেন? ড্রাইভার হতাশ হওয়ার ভান করে বলল, বুঝলাম না ম্যাডাম, হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। স্টার্ট নিচ্ছে না। সে বেশ কয়েকবার চেষ্টা করার অভিনয় করল, কিন্তু গাড়ি স্টার্ট হলো না। আমার মনের ভেতরটা ধরাস ধরাস করতে শুরু করল। এই নির্জন অন্ধকার রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। এখন আমি কি করব? আমার পেটে খিদে চো চো করছিল, আর দুশ্চিন্তায় মাথা কাজ করছিল না। হঠাৎ আমার ফোনের কথা মনে পড়ল। আমি প্রায় অনুনয়ের সুরে ড্রাইভারকে বললাম, ভাই, আপনার কাছে কি গাড়ির চার্জার হবে? আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। চার্জ দিতে পারলে অন্তত বাবাকে একটা খবর দিতে পারতাম। ড্রাইভার আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, আগে বলবেন তো ম্যাডাম। দেখি, আমার কাছে একটা চার্জার আছে। সে চার্জার বের করে আমার ফোনটা চার্জে লাগানোর জন্য নিল। কিন্তু ফোনটা হাতে নেওয়ার পর তার হাবভাব কেমন যেন বদলে গেল। আমার মনে হলো, আমি কি ফোনটা ওর হাতে দিয়ে ভুল করলাম? এই নির্জন রাস্তায়, বিকল গাড়িতে, একজন অচেনা ড্রাইভারের সাথে আমি একা। আমার ভয়টা ধীরে ধীরে আতঙ্কে পরিণত হচ্ছিল। সব মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো এক পরিস্থিতির মধ্যে পড়ছি। বেশ কিছুক্ষণ গাড়ি সারানোর নিষ্ফল অভিনয় করার পর ড্রাইভার হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, ম্যাডাম, মনে হচ্ছে আজ রাতে আর গাড়ি ঠিক হবে না। মেকার ডাকতে হবে। কিন্তু এই রাতে এখানে মেকার কই পাবো? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে এখন কি হবে? অন্য কোনো গাড়ির ব্যবস্থা করা যায় না? ড্রাইভার আমার দিকে তাকিয়ে এমন একটা ভাব করল, যেন সে আমার দুঃখে ভীষণ দুঃখিত। এই রাস্তায় এখন আর কোনো গাড়ি পাবেন না। রাত অনেক হয়েছে। কি আমার চোখে প্রায় পানি চলে এসেছিল। আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে ড্রাইভার বলল, চিন্তা করবেন না। ওই যে দূরে একটা আলো দেখা যাচ্ছে, দেখেছেন? ওটা একটা বাংলো বাড়ি। ওখানকার কেয়ারটেকার আমার পরিচিত। চলুন, আজ দেখি আপনার নিরাপত্তার জন্য কিছু করতে পারি কিন। সকালে আমি গাড়ি ঠিক করার ব্যবস্থা করব। আমি তার দেখানো দিকে তাকালাম। সত্যি, নির্জন পথের ধারে একটা পুরনো ধরনের বাড়ির আবছা অবয়ব দেখা যাচ্ছে এবং সেখানে টিমটিম করে আলো জ্বলছে। কিন্তু আমার মন বলছিল ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমার মনের ভেতর থেকে কেউ যেন বারবার নিষেধ করছিল। কিন্তু আমার আর কোনো উপায়ও ছিল না। এই অচেনা অজানা জায়গায় একা দাঁড়িয়ে থাকার চেয়ে ওই বাড়িতে যাওয়াটাকেই তুলনামূলক নিরাপদ মনে হলো। আমি ড্রাইভারের কথায় অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। গাড়ি থেকে নেমে আমরা সেই বাংলো বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। চারদিকে ঝিঙি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমার পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দও যেন ভয়ের আবহ তৈরি করছিল। বাড়িটার কাছে যেতেই দেখলাম এটা আসলে একটা মাছের খামারের বাংলো। চারপাশে বড় বড় পুকুর, আর বাড়িটা বেশ পুরনো। ড্রাইভার দরজায় টোকা দিতেই ভেতর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন। পরনে লুঙ্গি আর গায়ে একটা পুরনো ফতুয়া। চুলদাড়ি প্রায় সাদা। লোকটা ড্রাইভারকে দেখে এমনভাবে তাকাল যেন সে তার আসার কথাই আগে থেকে জানত। ড্রাইভার লোকটিকে উদ্দেশ্য করে বলল, চাচা, খুব বিপদে পড়ে গেছি। গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে। এই ম্যাডাম আমার সাথে ছিলেন, সাতক্ষীরা যাচ্ছিলেন। আজ রাতটা কি আপনার এখানে একটু আশ্রয় পাওয়া যাবে? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়েছিলাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম ড্রাইভার কথা বলার সময় বয়স্ক লোকটির দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বোঝাল। আর সেই ইশারা পেয়েই বয়স্ক লোকটির মুখে একটা রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। আমার মনের ভেতরটা হিম হয়ে গেল। আমার মনে হচ্ছিল ঘটনাটা স্বাভাবিক নয়। বয়স্ক লোকটি তার হাসিটা আড়াল করে অত্যন্ত উদার ও দয়ালু সাজার চেষ্টা করে বলল, আরে, এ তো মানুষেরই কর্তব্য। বিপদে পড়া মানুষকে আশ্রয় না দিলে ওপরওয়ালাও নারাজ হবেন। আপনারা ভেতরে আসুন। কি তার এই কপট উদারতা আমার ভয়কে আরও বাড়িয়ে দিল।
আমি মরিয়া হয়ে শেষ চেষ্টা করলাম। বললাম, না, আমি এখানে থাকব না। আপনারা আমাকে অন্য কোনো গাড়িতে তুলে দিন, আমি চলে যাচ্ছি। ড্রাইভার এবার তার ভদ্রতার মুখোশটা একটু সরিয়ে রুক্ষ গলায় বলল, রাত প্রায় 1টা বাজে, এখন গাড়ি কোথায় পাবেন? কোনো সমস্যা হবে না। আপনার জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে কি? তার গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে আমার আর প্রতিবাদ করার সাহস হল না। আমি বুঝতে পারলাম আমি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। কাঁপতে কাঁপতে আমি তাদের পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকলাম। আমার মনে হচ্ছিল আমি যেন নিজের বিপদকে নিজেই ডেকে এনেছি। বাড়ির ভেতরটা বাইরে থেকেও বেশি ভুতুড়ে। পুরনো দিনের আসবাবপত্র, দেয়ালে ঝুল আর মাকড়সার জাল। একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছিল। বয়স্ক লোকটি, যাকে ড্রাইভার চাচা বলে ডাকছিল, সে আমাদের একটা ঘরে বসতে বলল। তারপর বলল, আপনারা বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। অনেক রাত হয়েছে, নিশ্চয়ই খিদে পেয়েছে। ড্রাইভার খুব স্বাভাবিকভাবে বসে পড়লেও আমার গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে বলে মনে হচ্ছিল না। আমার মন বলছিল এই খাবারে নিশ্চয়ই কিছু মেশানো থাকবে। কিছুক্ষণের মধ্যেই লোকটি 2টো প্লেটে করে ভাত আর তরকারি নিয়ে এল। সে আমার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খাও মা, আমি তোমার বাবার মতো। সংকোচ করো না। খেয়ে দে ওই পাশের ঘরে গিয়ে বিশ্রাম নাও। সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। কি তার এই আন্তরিকতা আমার কাছে ভালো লাগছিল না। আমি কিছুতেই খাবারটা খেতে পারছিলাম না। আমার মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই ড্রাইভারের উদ্দেশ্য কি? এরা আমার কি ক্ষতি করতে চায়? আমি কি এখান থেকে কোনোদিনও বের হতে পারবো? আমার বাবা মা কি ভাবছেন? এই চিন্তাগুলো আমাকে মনের ভেতর থেকে কুঁকড়ে দিচ্ছিল। আমি মনে মনে স্থির করলাম, যাই হোক, আমি এই খাবার খাব না। আমি পেটে ব্যথার অজুহাত দিয়ে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন কিছু খাব না। গিয়ে আমার কথা শুনে ড্রাইভার আর বয়স্ক লোকটি একে অপরের দিকে তাকাল। তাদের চোখে মুখে একটা বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। ঠিক তখনই আমার মাথায় মোবাইলের চিন্তাটা এল। মোবাইলটা চার্জে লাগানো হয়েছিল, কিন্তু সেটা চালু হয়েছে কিনা আমি জানি না। ওটাই হয়তো আমার বাঁচার একমাত্র উপায় হতে পারে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, আমার মোবাইলটা কি একটু এনে দেবেন? ওটা তো গাড়িতেই চার্জে লাগানো। ড্রাইভার যেন একটু অবাক হলো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ড্রাইভার মোবাইল আনতে যাওয়ার জন্য বাইরে যেতেই একটা সুযোগ তৈরি হলো। ঘরটাতে তখন আমি আর ওই বয়স্ক লোকটি একা। আমি ভয়ে ভয়ে লোকটির দিকে তাকালাম। সেও আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখে এবার কোনো ক্রূরতা ছিল না, ছিল এক ধরনের দ্বিধা আর অনুশোচনা। হঠাৎ করেই লোকটি আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, মা, তোমাকে আমি একটা কথা বলি, যদি শোনো তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা বলতে লাগল, তোমার সন্দেহ সত্যি? ওই ড্রাইভার ভালো লোক না। সে একটি অসৎ দলের সাথে জড়িত। আমাকে ওরা ভয় দেখিয়ে এই বাংলোর দেখাশোনার কাজে লাগিয়েছে। এখানে প্রায় একা ভ্রমণকারীদের নিয়ে আসা হয়। এই কথাগুলো শুনে আমি অবাক হলাম। লোকটি বলতে থাকল, আমারও তোমার বয়সী একটা নাতনি আছে। তোমার মুখটা দেখে আমার তার কথা মনে পড়ে গেল। আমি ভুল করতে পারি, কিন্তু আর ভুল নয়। ওই ড্রাইভার ফিরে আসার আগে তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। আমি কান খাড়া করে তার কথা শুনতে লাগলাম। সে বলল, ড্রাইভারটা যখন ফিরে আসবে তুমি এমন ভান করবে যেন তুমি আমাকে চিনতে পেরেছ। তুমি তাকে বলবে আমি তোমার বাবার পুরনো বন্ধু। তুমি বলবে ছোটবেলায় আমাকে দেখেছ, তাই প্রথমে চিনতে পারোনি, কিন্তু এখন পরিচয় পেয়ে চিনেছ। তুমি বলবে তুমি আমার সাথেই আমার বাড়িতে থাকবে। আমি লোকটির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সে আরও বলল, এটা আসলে বাংলো, আমার বাড়ি না। আমার বাড়ি এখান থেকে একটু দূরে। আমি তোমাকে নিরাপত্তার জন্য আমার বাড়িতে নিয়ে যাব। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কি তার কথা শেষ হতে না হতেই বাইরে ড্রাইভারের পায়ের শব্দ পাওয়া গেল। আমার মনের ভেতর হাতুড়ির ঘা পড়তে লাগল। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা এখন দিতে হবে। এই অভিনয় যদি ব্যর্থ হয় তাহলে আমার কি হবে তা আমি কল্পনাও করতে পারছিলাম না। ড্রাইভার ঘরে ঢুকেই আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, আপনার মোবাইল এখনো বন্ধ। চার্জ হয়নি মনে হয়। কি তার কথায় স্পষ্ট বিরক্তি। সে ভাবছিল মোবাইলের অজুহাতে আমি সময় নষ্ট করছি। আমি মোবাইলটা হাতে নিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল আসন্ন নাটকের উপর। আমি বয়স্ক লোকটির দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার অভিনয় করলাম। তারপর এমন একটা ভাব করলাম যেন আমি হঠাৎ কিছু একটা মনে করতে পেরেছি। আমি প্রায় চিৎকার করে বলে উঠলাম, চাচা, আপনি
আপনি তো রফিক আঙ্কেল, বাবার বন্ধু, তাই না? আমার কথা শুনে ড্রাইভার যেন আকাশ থেকে পড়ল। সে একবার আমার দিকে আরেকবার বয়স্ক লোকটির দিকে তাকাতে লাগল। তার চোখে মুখে তীব্র অবিশ্বাস আর বিভ্রান্তি। বয়স্ক লোকটি অর্থাৎ রফিক আঙ্কেলও চমৎকার অভিনয় করলেন। তিনি আমার দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বললেন, মা, তুমি আমাকে চিনতে পেরেছ? তুমি কার মেয়ে? আমি দ্রুত উত্তর দিলাম, আমি নেত্রকোনার আনোয়ার হোসেনের মেয়ে তনবি। বাবা আপনার কথা প্রায় বলেন। ছোটবেলায় আপনাদের বাসায় গিয়েছিলাম, তাই প্রথম দেখায় চিনতে পারিনি। আমার কি সৌভাগ্য, বিপদের দিনে আপনার সাথেই দেখা হয়ে গেল। এই কথাগুলো আমি এক নিঃশ্বাসে বলে গেলাম। আমার গলা উত্তেজনায় কাঁপছিল, কিন্তু আমি সেটাকে আনন্দের কাঁপুনি হিসেবে চালিয়ে দিলাম। ড্রাইভারের চেহারা তখন দেখার মতো হয়েছিল। তার সাজানো পরিকল্পনা এভাবে ভেস্তে যাবে সে কল্পনাও করতে পারেনি। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন ম্যাডাম? আপনি এনাকে চেনেন? আমি ড্রাইভারের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বললাম, হ্যাঁ, উনি তো আমার বাবার বন্ধু। আমি তো এখন নিজের লোকের কাছেই চলে এসেছি। আমার আর কোনো চিন্তা নেই। আপনি বরং সকালে আপনার গাড়িটা ঠিক করে নিয়ে যাবেন। আমি আঙ্কেলের সাথেই ওনার বাড়িতে চলে যাচ্ছি। আমার কথা শুনে ড্রাইভারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল তার আর কিছুই করার নেই। যদি সে এখন জোর করতে যায় তাহলে তার আসল উদ্দেশ্য প্রকাশ পেয়ে যাবে। রফিক আঙ্কেলও পরিস্থিতির সুযোগ নিয়ে ড্রাইভারকে বললেন, বাবা, তুমি আর চিন্তা করো না। ও এখন আমার কাছে নিরাপদে থাকবে। তুমি বরং তোমার গাড়ি নিয়ে ভাবো। ড্রাইভারের তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। সে আর একটা কথাও না বলে রাগে গজরাতে গজরাতে বাংলো থেকে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার সাথে সাথে আমার শরীর থেকে যেন একটা বিরাট বোঝা নেমে গেল। আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। রফিক আঙ্কেল আমাকে ধরে ফেললেন। তিনি বললেন, চলো মা, আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয়। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে না। আমি আঙ্কেলের পেছন পেছন সেই ভয়ঙ্কর বাংলো বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাতের অন্ধকার আমার কাছে আর ভয়ের মনে হচ্ছিল না, বরং মুক্তির প্রতীক মনে হচ্ছিল। অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা ছোট ছিমছাম বাড়ির সামনে এসে পৌঁছলাম। আঙ্কেল দরজায় টোকা দিতেই একজন মহিলা দরজা খুললেন। তিনি রফিক আঙ্কেলের স্ত্রী। আমাকে দেখে তিনি প্রথমে অবাক হলেও আঙ্কেলের ইশারায় সব বুঝতে পারলেন। চাচি আমাকে পরম মমতায় ভেতরে নিয়ে গেলেন। আমাকে খেতে দিলেন। সেই রাতে আমি চাচির পাশে শুয়েছিলাম। অনেকদিন পর মায়ের মতো কাউকে পেয়ে আমার সব ভয়, সব আতঙ্ক দূর হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি এখন সম্পূর্ণ নিরাপদ। এক ভয়ঙ্কর রাতের অবসান ঘটিয়ে আমি এক নতুন সকালের অপেক্ষায় ছিলাম, যে সকালে আমার বাবা আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবেন। পরদিন সকালে পাখির ডাকে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে মনে হলো গত রাতের ঘটনাগুলো যেন একটা দুঃস্বপ্ন ছিল। চাচি আমার জন্য গরম গরম নাস্তা নিয়ে এলেন। আমি খেতে খেতে রফিক আঙ্কেলের কাছে গত রাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে যা বললেন তা শুনে আমি শিউরে উঠলাম। তিনি জানালেন, ওই ড্রাইভার আসলে ভালো নয়। তারা প্রায়ই একা ভ্রমণকারীদের অসহায়ত্বের সুযোগ নেয়। নির্জন রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার নাটক করে তারা অসহায় যাত্রীদের নিয়ে আসে। রফিক আঙ্কেল শুধু ওই খামারের দেখাশোনা করেন। অনেকদিন ধরেই তিনি এই ব্যবহারে ভুগছিলেন, কিন্তু ভয়ে কিছু করতে পারছিলেন না। তিনি বললেন, কাল রাতে যখন তোমাকে দেখলাম মা, আমার নিজের নাতনির মুখটা চোখের সামনে ভেসে উঠেছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হলো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হলো আজ যদি প্রতিবাদ না করি তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাই জীবনের ঝুঁকি নিয়েই আমি তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নিই। তার কথা শুনে আমার চোখ পানিতে ভরে এল। আমি বললাম, আঙ্কেল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরপর আমি আঙ্কেলকে বাবার নাম্বার দিলাম। আঙ্কেল বাবাকে ফোন করে সবকিছু খুলে বললেন এবং তাকে ঠিকানা দিয়ে দ্রুত চলে আসতে বললেন। ফোনের ওপাশে বাবার গলার আওয়াজ শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। বাবা যে কতটা দুশ্চিন্তায় ছিলেন তা তার কাঁপা কাঁপা গলা শুনেই বুঝতে পারছিলাম। বাবা ঠিকানা পেয়ে কয়েক ঘন্টার মধ্যেই সেখানে এসে পৌঁছালেন। বাবা রফিক আঙ্কেলের হাত ধরে বললেন, ভাই, আমি আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার মেয়েকে এত বড় থেকে বাঁচিয়েছেন। আপনার মতো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনো এত সুন্দর। আঙ্কেল বিনীতভাবে বললেন, আমি কিছুই করিনি।
যা করেছি, একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি। যাওয়ার আগে বাবা আঙ্কেলকে কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা নিতে ঘোর আপত্তি জানালেন। তিনি বললেন, বিপদে পড়া মানুষকে সাহায্য করে তার বিনিময় নিতে নেই। গিয়ে আমরা যখন বাড়ি ফিরে আসছিলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এটি শিখিয়েছে যে পৃথিবীটা যতটা খারাপ, ততটাই ভালো মানুষে ভরা। বিপদ আমাদের যে কোনো সময় আসতে পারে, কিন্তু সাহস আর বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হয়। এই গল্পের মূল উদ্দেশ্য হল তরুণ-তরুণীদের, বিশেষ করে একা ভ্রমণকারী মেয়েদের সচেতন করা। অচেনা কোনো ব্যক্তির উপর বিশ্বাস করার আগে বা তাদের সাথে নির্জন কোনো স্থানে যাওয়ার আগে হাজারবার ভাবা উচিত। বিপদ বলে কে আসে না, তাই সব সময় নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। তবে এর পাশাপাশি গল্পটি এটাও বলে যে মানবতা এখনো হারিয়ে যায়নি। রফিক আঙ্কেলের মতো ভালো মানুষেরা আছেন, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের সাহায্যে এগিয়ে আসেন। আমাদের ভেতরের সচেতনতা ও মানবিকতাকে জাগিয়ে তোলাই এই গল্পের মূল বার্তা।